সবার দেখা যাচ্ছে? ওকে, বাকিরা দেখতে পাচ্ছ? স্টার্ট করব আমাদের প্র্যাকটিস সেট। যেহেতু তোমরা সময় পাচ্ছ না, তাহলে আমরা শুরু করি প্র্যাকটিস সেটের 1 নম্বর থেকে। খাতা কলম নিয়ে বসে যাও আর দিয়ে স্টার্ট করো। আমি বলে দিই প্রথমেরটা কি রয়েছে, একটু ঝাপসা হয়ে গেছে। cot x equals to a by b, then the value of a cot x, a cos x আছে, এটা a cos x, আমি একটু ঠিক করে দিচ্ছি, a cos 2x plus b sin 2x will be, আচ্ছা বলো কিভাবে করবে, আইডিয়া আসছে? দুটো ভাবে করা যায় জিনিসটা, দেখো। এক হচ্ছে স্যার cos 2 থিটা, আরে বলো বলো। বলছি স্যার ওই কট এক্সটাকে সাইন কসে ভেঙে করে মান ধরে বসিয়ে দিই হয়ে যাবে। তাহলে একটা প্রসেস হলো যে cot থিটা মানে sin x বাই cos x a বাই b, এখান থেকে আমি এখানে কিন্তু cos 2x আছে, তার মানে আমাকে তখন 2 cos স্কয়ার x লিখতে হবে। তার মানে একটা প্রসেস হচ্ছে যে cot x মানে, এবার আমি লিখি এই জায়গাটা, 1 মিনিট দাঁড়া, তো উপরে তুলি। যদি আমি এরকম ভাবে ভাঙি যে cot মানে cos x বাই sin x ইজ ইকুয়াল টু a বাই b, তার মানে এর ভ্যালু কে, cos x এর ভ্যালু a কে, sin x এর ভ্যালু হচ্ছে b কে, এরকম ভাবে ধরলাম। এবার আমাকে তাহলে cos 2x বার করতে হবে। cos 2x মানে আমার ফর্মুলা কি, 2, মনে পড়ে, 2 cos স্কয়ার x মাইনাস 1। তাহলে এবার sin 2x লিখতে হবে। এই একটা প্রসেস হলো। আদারওয়াইজ এরকমও করা যেতে পারে যে স্যার এটা আমরা তো এইভাবেও করতে পারতাম যে cos x এর ভ্যালু একটা ধরে নিলাম, সাপোজ cot x এর ভ্যালু 30 ডিগ্রি ধরে নিলাম, তাহলে এটা আমার হলো কত, cot 30 ডিগ্রি। cot 30 ডিগ্রির ভ্যালু বলো বলো, cot 30 √3 √3 বা আমি লিখতে পারি √3/1। কেন এরকম লিখলাম, কারণ আমি a বাই b এর সাথে ট্যালি করবো তাই। তার মানে এর ভ্যালু আমি পেয়ে গেলাম √3, b এর ভ্যালু পেয়ে গেলাম 1। এবার প্রশ্নে জানতে চাওয়া হয়েছে a cos 2x প্লাস b sin 2x। এবার ভালো, cos 2x, x তো আমি 30 ডিগ্রি ধরেছি, তাহলে 30 ডিগ্রি যদি ধরি তাহলে এটা আমার কত হলো, 60 ডিগ্রি। এর ভ্যালু কত, √3 বসিয়ে দিলাম, হ্যাঁ, তাহলে cos 60 মানে 1 বাই, মনে আছে তো? এটা হলো √3/2। তার মানে আমি এখানে পেয়ে গেলাম ওভারঅল দুটো অ্যাড করে কি, এখানে √3/2 প্লাস এখানেও √3/2, তার মানে অ্যাড করে আমি পেয়ে গেলাম √3। এবার √3 মানে কি স্যার, এর ভ্যালু তো আমি √3 ধরেছি, এর ভ্যালু তার মানে এটাই হলো এ। আর অপশানে আমার দেখো একটা এ ও নাম্বার অপশানে এ আছে, 1 নম্বর অপশানে, অপশন এ হয়ে গেল প্রশ্নের উত্তর। যদি আমরা ভ্যালু থিটা ধরে নিই তাহলে অটোমেটিক এ এন্ড বি চলে আসছে, আর অটোমেটিক এ এন্ড বি চলে এলে বাকিগুলো আমাদের অটোমেটিক হয়ে গেল। আচ্ছা, ক্লিয়ার হয়ে গেল? তাহলে প্রশ্ন নম্বর 2 চলে যাব। হ্যাঁ স্যার। তাহলে তোমরা আবার করবে পরে। চলে আসি এবার কোয়েশ্চেন নাম্বার 2 এ। কোয়েশ্চেন নাম্বার 2টা একটু জুম করি। আচ্ছা, এক তো অপশন হলো স্যার আমি এই ইনইকুয়ালিটি দুটোকে ব্যালেন্স করব, দেখবো যে এক্স এর ভ্যালু কত থেকে কত রেঞ্জের মধ্যে। আদারওয়াইজ এখানে আমার অপশন টেস্টও আমি করতে পারতাম যে এক্স এর ভ্যালু স্যার যদি 3 বসিয়ে দিই তাহলে দেখে নি, বা 6 বসিয়ে দিই, অপশন কে না। স্যার ওখানে কি 6 প্লাস 2x আছে না 6 ডিভাইডেড বাই 2 মানে না 6 প্লাস 2x আছে, এটা হচ্ছে 6 প্লাস 2। এটা মনে হয় ডিভাইড আছে নাকি, প্লাস আছে, প্লাস। ঠিক আছে, ট্রাই করা হলো। আমরা কি বলছি যে এভাবে আমি এক তো প্রসেস হলো স্যার এটাকে ব্যালেন্স করলাম যে 3x - 3 ইকুয়ালস লেস দেন 3 প্লাস x/2,
এক্স গুলোকে এক সাইডে নিয়ে এলাম, এই সংখ্যাগুলোকে একগুলোকে নিয়ে গেলাম, তাহলে এক্স গুলোকে নিয়ে গেলে 6x মাইনাস মানে হচ্ছে 5x ইকুয়াল টু হলো 3 3 6 6 2 12 12/5, তার মানে এক্স এর ভ্যালু লেস দেন 12/5 এইরকম। 12/5 এর মানে 2 পয়েন্ট সামথিং, তার মানে কি এখান থেকে পেয়ে গেলাম অ্যাকচুয়ালি যে এক্স এর ভ্যালু স্যার 2 পয়েন্ট সামথিং হবে। তো তার থেকে ছোট আমার এই অপশন থাকলো আর এই অপশন থাকলো, তার মানে এক্স এর ভ্যালু 2 পয়েন্ট সামথিং এর থেকে যদি ছোট হয় তাহলে আমার 2 থাকলো আর -10 থাকলো। এবার 2 আর -10 দুটো আবার অপশন টেস্ট করতে পারো, আদারওয়াইজ তুমি এখানে পুট করে দেখতে পারো, বা এখান থেকেও একটা রিলেশন বার করতে পারো যে এক্স এর ভ্যালু তাহলে কি হচ্ছে দেখা যাক। যেমন এক্স এর ভ্যালু এখানে সাইড চেঞ্জ যদি করি, এক্স মাইনাস 2x মানে হলো -x লেস ইকুয়ালস টু 2 ওদিকে নিয়ে গেলে 8, মানে এক্স এর ভ্যালু লেস ইকুয়ালস টু -8। ঠিক করলাম না উল্টে গেল বলো তো? -8 না, ও -x উল্টে যাবে তো, মাইনাস দিয়ে বোথ সাইড গুণ করলে, মাইনাস দিয়ে যদি গেট সাইড গুণ করি তাহলে এক্স গ্রেটার ইকুয়ালস টু -8, তার মানে -8 এর থেকে বড় আর 2 এর থেকে 2 পয়েন্ট সামথিং এর থেকে ছোট, 2.4 করেই দিলাম, 2.4 এর থেকে ছোট। তাহলে বলো কোন অপশনটা হচ্ছে? -8 এর থেকে বড়, তার মানে একমাত্র অপশন আমার 2 পড়ে রইলো। 2 হবে। হুম। এবার প্রশ্ন নাম্বার ভ্যালু পুট 3 তে করে করা যায় না? হ্যাঁ, প্রথমে ওটাই বলছিলাম যে ভ্যালু পুট করে করতে পারতে, কেউ চাইলে কিন্তু ভ্যালু পুট করতে পারতে, কিন্তু প্রবলেম হচ্ছে কি যে ভ্যালু পুট করলে না, যদি তুমি একটা ইনইকুয়ালিটি না নিয়ে করো তাহলে 4 বার পুট করে দুটো ইকুয়েশন স্যাটিসফাই করলে একটু টাইম কনজিউম হয়ে যাবে, ধরো 6 দিয়ে চেক করলে। যেখানটাতে x মাইনাস 2 গ্রেটার দেন ইকুয়ালস টু 6 প্লাস 2x আছে, ওইটা কি দুটোই হতে পারে? মানে এক্স এর কন্ডিশন দুটোই হবে, এটাকেও স্যাটিসফাই করবে এটাকেও স্যাটিসফাই করবে, আচ্ছা, দুটোকেই স্যাটিসফাই করতে হবে, এই জন্যই দিয়েছে দুটো রিলেশন, যে এটা স্যাটিসফাই করলে আমি দেখলাম অ্যাকচুয়ালি এটাকে যদি আমি রিলেশনটাকে লিখি অ্যাকচুয়ালি এরকম দাঁড়াবে যে এক্স এর ভ্যালু গ্রেটার ইকুয়ালস টু -8 লেস দেন 2.5 2.4 2.4, এই আড়াই থেকে কম, -8 এর থেকে বড়। আচ্ছা, চলে গেলাম এবার প্রশ্ন নম্বর 3-এ, কোয়েশ্চেন নাম্বার 3। একটু ছোট করে উপরে করে দিই, দেখ বড় করে। The distance between the center of the two circles of radius এত 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 is দেয়া রয়েছে, তাহলে ট্রান্সভার্স কমন ট্যানজেন্টের ভ্যালু কত হবে? আশা করি ছবি ক্লিয়ার হয়ে গেছে মাথার মধ্যে। ট্রান্সভার্স কমন ট্যানজেন্টের লেন্থের ফর্মুলা, দুটো সার্কেল দেয়া রয়েছে, এরকম দুটো সার্কেল, এর মধ্যে ট্রান্সভার্স কমন ট্যানজেন্টের লেন্থ বার করতে বলেছে। ট্রান্সভার্স কমন ট্যানজেন্টের লেন্থের ফর্মুলা মনে আছে? এরকম যদি হয়, লেন্থ ইকুয়ালস টু রুট আন্ডার ডিস্টেন্স স্কোয়ার মাইনাস, মনে পড়ে না, r1 প্লাস r2 দুটো রেডিয়াসের স্কোয়ার। তার মানে ডিস্টেন্স কত দেওয়া আছে? 35 এর স্কোয়ার মাইনাস r1 প্লাস r2 মানে 12 প্লাস 16 মানে 28। এবার আমি a প্লাস b ইন্টু a মাইনাস b লাগিয়ে দিই, তাহলে 35 ইন্টু 28 প্লাস 35 মাইনাস 28, সরি ভুল বলছিলাম এখানে, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে হলো 35 প্লাস 28 মানে 63, তাহলে রুট আন্ডার 63 ইন্টু 7, তাহলে 7 বেরিয়ে আসবে আর 9 থেকে 3 বেরিয়ে আসবে, আনসার হয়ে গেল 21। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ফর্মুলাটা মনে পড়লো? আমি বলে দিচ্ছি, দুটো ফর্মুলা অ্যাকচুয়ালি। একটা হচ্ছে ডাইরেক্ট কমন ট্যানজেন্ট, তাহলে বলো তো ডাইরেক্ট কমন ট্যানজেন্টের ফর্মুলা কি ছিল? লেন্থ ইকুয়ালস টু রুট আন্ডার ডি স্কোয়ার মাইনাস r1 মাইনাস r2 তার হোল r1 মাইনাস r, এইটা হলো ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। আর নিচেরটা আমি যেটা ফর্মুলা লিখেছি এটা হচ্ছে ট্রান্সভার্স কমন ট্যানজেন্টের ফর্মুলা। তাহলে ওয়েট করছি না, এগিয়ে যাচ্ছি, মুখে মুখে করে নাও, এখনই করে নাও, হোমওয়ার্কের জন্য রেখে লাভ নেই, কারণ তোমরা সময় পাচ্ছ না বা অন্যান্য দিকে অন্যান্য সাবজেক্টে অ্যাটেনশন দিতে হচ্ছে। যখন বলবে স্যার একটা সেট দিন প্র্যাকটিস করো তখন দেবো। কোয়েশ্চেন নাম্বার 4, এইটা আমাকে ভালো করে এক্সপ্লেন করে আমাকে বলো যে আনসার কত হবে।
স্যার অ্যান্সার কি 28 হবে? 28। বাকি দেখুন না, প্রশ্ন আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, মান্থলি ইনকাম দেওয়া রয়েছে 13,500, এক্সপেন্ডিচার দেওয়া রয়েছে 9,000 টাকা। ইনকাম 14% বাড়লো, খরচ 7% তাহলে সেভিংস কত পার্সেন্ট বাড়বে? ইনকাম আর এক্সপেন্ডিচার দেওয়া রয়েছে, ইনকাম বাড়লো 14%, এক্সপেন্ডিচার 7%, তাহলে ওভারঅল সেভিংস পার্সেন্টেজ কত বাড়লো? একটু আমাকে ছবিটা পাঠাও দেখি, একটু দেখি কিভাবে করলে। যদি পাঠাতে চাও তো, আদারওয়াইজ দরকার নেই, মানে এরকম ম্যান্ডেটরি নয়। যারা পাঠাতে চাইছো পাঠাও, না আমি মুখে বললেও হবে যে কিভাবে করলে বলো। বলো তো দেখি কে কিভাবে করলে। ऐसे करेगा तो हम क्लास नहीं करेगा ऐसे। চুপচাপ থাকলে আমিও কিন্তু সেট দিয়ে ছেড়ে দেবো। একটু বলবেন মানে আপনি যে ফরম্যাটটা বলেছিলেন ওটা মনে পড়ছে না। কারেক্ট কারেক্ট, রানার আনসারটা ঠিকঠাক আছে, একদম প্রসেসটা প্রপার ঠিকঠাক আছে। মান্থলি ইনকাম দেওয়া আছে 13,500, তাহলে ইনকাম যদি 13,500 টাকা হয়, প্রশ্নে দেওয়া রয়েছে এটা ইনকাম। আর একটা হলো এক্সপেন্ডিচার কত দেওয়া রয়েছে? 9,000। তাহলে বাকিটা আমার হলো সেভিংস, সেভিংস কত হলো? তাহলে 4,500। এইগুলোকে আমি যদি সিম্পলিফাই বা কাটাকুটি করি, তাহলে 4,500 দিয়ে সবগুলো কেটে যাবে না? তাহলে কাটাকুটি যদি করি, 0,0,0,0,0,0 কেটে দিলাম, এটা হলো 1, এটা হলো 2, এটা হলো আমার 3। তার মানে ইনকাম, এক্সপেন্ডিচার আর সেভিংস এর রেশিও হলো এটা। তারপর ওকে, তারপর বলা হলো যে হিজ ইনকাম ইনক্রিজ বাই 14%। তো আমরা বলেছিলাম যে এটাকেও 14 ধরে নাও, এটাকেও 14 ধরে নাও, এটাকেও 14 ধরে নাও, মনে পড়ছে হয়তো। কিন্তু অ্যাকচুয়ালি এক্সপেন্ডিচারটা 7% বেড়েছে, যেটা আমি 14 ধরেছি সেটা অ্যাকচুয়ালি 7, মানে এক্সপেন্ডিচার অত হয়নি। তার মানে এখানে 7 করে সেভিংস হলো, 7 করে একটা আইটেম, টোটাল আছে দুটো হ্যাঁ, আইটেম, তাহলে 14% সেভ হলো। 7 দুগুণে 14, 7 ইন্টু 2, আমার খরচ কমলো মানে সেভিংস বাড়লো। তাহলে এই সেভিংস এর সাথে এই 14টা যোগ হয়ে গিয়ে আমার হয়ে গেল টোটাল 28%। ব্যাপারটা কি বোঝা গেছে? ব্যাপারটা হ্যাঁ, হ্যাঁ স্যার। চলে যায় প্রশ্ন নাম্বার 5। এগুলো সব রিভিশন, দেখো শুধু মনে করিয়ে দেওয়া, যে অঙ্কগুলো দেখে বুঝতে মনে আসছে কিনা দেখার সাথে সাথে। এ সার্কেল ইজ ইনস্ক্রাইব ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কোন একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মধ্যে একবার নিজেরা ট্রাই করে দেখো। a plus b minus c divided by 2. কারেক্ট। কোন একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে যদি একটি সার্কেল থাকে, তাহলে আমরা জানি যে এর ইন সার্কেলের একটা ফর্মুলা ছিল, ইন রেডিয়াসের একটা ফর্মুলা ছিল। এটা যদি পারপেন্ডিকুলার, এটা বেস আর এটা হাইপোটেনিউস হয়, অতিভুজ হয়, তাহলে এর যে রেডিয়াস বা ইন রেডিয়াস হয়, তার ফর্মুলা ছিল p প্লাস বি মাইনাস এইচ ডিভাইডেড বাই 2। তার মানে অপশন এইটা হলো আনসার। 3 হবে স্যার, ডিভাইডেড বাই 2 হবে। ও আচ্ছা, ডিভাইডেড বাই 2 আছে, কারেক্ট, মানে অপশন সি হবে আনসার। স্যার এটা কোন সেটটা একটু বলবেন? এটা আমি আজকে নতুন সেট করাচ্ছি, মানে তোমাদের দিইনি এটা, এটা আমরা ডাইরেক্ট করিয়ে দিচ্ছি, মানে বলতে চাইলে মুখে মুখে সবাই, এখানেই হোমওয়ার্ক, এখানেই প্র্যাকটিস। কোয়েশ্চেন নাম্বার 6 কিভাবে হবে বলো? তো এটা তো অ্যান্সার 2। হ্যাঁ, অপশন বি হচ্ছে এই প্রশ্নের উত্তর। এরকম আমরা এটা পড়েছিলাম যে a প্লাস বি প্লাস সি এর ভ্যালু যদি 0 হয়, তাহলে মনে করে দেখো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ভ্যালু কি হয়? 3abc। কারেক্ট, 3abc। তাহলে এটা আমার এখানে পি প্লাস কিউটাকে এ ধরলে, এটাকে বি ধরলে আর এটাকে সি ধরলে, এই তিনটের যোগফল কিন্তু 0 হয়। দেখে নাও, পি মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি,
এবার এইটা এটা 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 সব কেটে গিয়ে 0 হয়ে গেল, তার মানে এদের কিউবের ভ্যালু যোগফল হবে 3 ইন্টু এবিসি। এই অপশন 2 হলো এই প্রশ্নের আনসার। কোয়েশ্চেন নাম্বার 7। থ্রি। কি হচ্ছে? আচ্ছা, প্রশ্ন দেখে বুঝতে পারছো সবাই? In an election between two candidate, একজন 60% পেয়েছে, হ্যাঁ ঠিক, একজন 60% পেয়েছে, তাহলে অন্যজন 40% পেয়েছে, তাহলে উইনার কত এক্সট্রা পেলো? 20% এক্সট্রা পেলো। তো প্রশ্নে বলছে যে 60% ভোট পেয়েছে, ইজ ইলেক্টেড বাই এ মেজরিটি অফ 14,000, তার মানে এই 20% এর ভ্যালু হলো 14,000, তার মানে 1% হলো 7, 7 এর মাল্টিপল, তাহলে 100%। প্রশ্নে কি জানতে চেয়েছে? 60% চেয়েছে, মানে 3 গুণ, 1% এলো, তাহলে 60%, মানে উইনার রেট জানতে চাইছে। তাহলে উইনার হলো আমার 6 7 42, 42 এর পর 3টে 0, 42,000। এখানেই হয়ে যাবে প্র্যাকটিস তাড়াতাড়ি করে। একটা ছেড়ে ছেড়ে করি, টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক আছে বললাম না, এখানে 10 নম্বরের অঙ্ক চলে যায়। 9টা করবো একটু পরে, 9টাও দেখা হলো না। মুখোমুখি হচ্ছে অঙ্কগুলো। বানানাস আর বট এট দ্য রেট অফ 6টায় 5 টাকা আর 5টায় 6 টাকা, কি করতে হয়? থ্রি। 44 কর্নার গুণ করে দিও, কর্নার গুণ করে দাও, তাহলে এটা গুণ করলে হলো কেনা দাম 25 টাকা, কারেক্ট, হ্যাঁ। এটা গুণ করে দিলে আমার বেস সেলিং প্রাইস হলো 36 টাকা, তাহলে আমি দেখলাম 11 টাকা লাভ, 11 টাকা লাভ 25 টাকায় 100-এ কত? তার মানে আমার 44%। চলে আসি তারপরে প্রশ্ন নম্বর 11। 11 করার আগে আমরা ওই 9 নম্বরটা একবার করে নিই, প্র্যাকটিস হয়ে যাবে, টাইম এন্ড ওয়ার্ক বলে নেগলেক্ট করা ঠিক হবে না। করে নাও। চল্লিশ। বল। 40, তাহলে 40 না। ইন এ সার্টেন নাম্বার অফ ম্যান, মানে এক্স খানা ম্যান আছে, কোন একটি কাজ 60 দিনে করতে পারে, সেই কাজটি বলছি যদি 10 জন আরো কত 8 জন বেশি হতো, মানে 8+8 হতো, তাহলে তার 10 দিন কম সময় লাগতো, মানে 50 দিনে হয়ে যেত, মানে দুটো কাজ সমান হয়ে গেল। M1D 1 দিন করে কেটে দিলাম, বাস আমার এখান থেকে এক্স এর ভ্যালু বার করলে আনসার চলে আসবে। করছি না তাহলে আর না করবো, তাহলে 6x ইকুয়ালস টু 5x, না, না, না। 5×8 = 40। তাহলে এক্স এর ভ্যালু 40। তাহলে এক্স চেয়েছে তো দেখিনি, হাউ মেনি ওয়ার দ্য বিগিনিং, বিগিনিং এ মানে এক্স জন ছিল। কোয়েশ্চেন নাম্বার 11। আচ্ছা দেখো, ইন এ কোয়াড্রিল্যাটারাল ABCD, কোন একটি চতুর্ভুজ দেওয়া রয়েছে, যে ABCD যে কোনো কি তুমি নিজের মতো করে আঁকতে পারো, ABCD এঁকে নিলাম, ABCD, অ্যাঙ্গেল C ইজ ইকুয়াল টু 105। কত হলো আনসার?
85। 85 হতে পারে। আচ্ছা, সি দেওয়া হলো, ডি দেওয়া রয়েছে 65। প্রশ্নে বলা হলো এ ও এবং বি ও আর অ্যাঙ্গেল বাইসেক্টর। তাহলে আমরা তো জানি এটা হলো 65, তাহলে সি প্লাস ডি এই দুটো মিলে আমার হয়ে গেল কত, 170। দ্যাট মিনস এ প্লাস বি বাকি দুটো মিলে আমার কত হবে, কারণ আমি জানি চারটে অ্যাঙ্গেলের যোগফল হচ্ছে 360, 190। এবার এখানে ও যদি অ্যাঙ্গেল হয় তাহলে এখানে এটা কিন্তু হাফ বলেছে, এই অ্যাঙ্গেলের হাফ, পুরোটার হাফ, তার মানে এটা এক্স, এটা তাহলে ওয়াই। তাহলে এটা আমি যদি হাফ অফ এ বি সি করি, এ বি করি, তাহলে আমি পাবো 85। হাফ অফ এ বি করলে 85, তো ওগুলো হাফ হয়ে গেল, তার মানে এ এরও হাফ হলো, বি এরও হাফ হলো, মানে এটা এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 85 পেয়ে গেলাম। তো প্রশ্নে ও অ্যাঙ্গেল জানতে চেয়েছে, এ ও বি, তাহলে 180 মাইনাস 85, 95 হবে না? দেখে নিচ্ছি কোথাও গন্ডগোল হলো কিনা। 95 হতো বাবু, এটা 95, স্যার এটা হবে ওটা 95 হতো, হ্যাঁ। হ্যাঁ, এইটা 85। তাই আনসার হলো, দেখো তো ব্যাপারটা বোঝা গেল কি? আমি একটু তো তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি, তোমরা আদৌ বুঝতে পারছো কিনা সেটা তো আমি রিপিট করে নিচ্ছি না। হ্যাঁ স্যার। যারা বুঝতে পারছো না রেসপন্স না করলে আমি বুঝতে পারবো না তো। যেমন ধরো এটা দেয়া রয়েছে যে এটার হাফ আর এটার হাফ একটা পয়েন্টে টাচ করলো, তো এটার হাফ মানে আমি জানি যে কোনো একটি রেক্টাঙ্গেলের চারটে অ্যাঙ্গেলের যোগফল সব মিলে 360, এই দুটো আমি পেয়ে গেলাম 170। বাকি এই দুটো যদি পুরোপুরি গোটা নিতাম, পুরো এ নিতাম, পুরো বি নিতাম, তাহলে আমার 190 হতো। কিন্তু এটা হাফ আছে, এক্সট্রা হাফ, তাহলে এটারও হাফ আর এটার হাফ, তাহলে দুটোর যোগফল আমার 190, তাহলে দুটোকে হাফ করলে আমি 95 পাবো। তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু আমি পেয়ে গেলাম 95, বাকি 180 থেকে বিয়োগ করলে আমি পেয়ে গেলাম। কোয়েশ্চেন নাম্বার 18 চলে যাই, 18। ওপরের দিকে যাচ্ছি, যেহেতু এটা এখানে রয়েছে এখানে করে ফেলি, মুছে দিলাম। আইডিয়া আসছে কিছু? এক লাইনের অঙ্ক, আইডিয়া এলেই হয়ে যাবে। আমি বলছি দেখো, যদি কোনো একটি সার্কেলে বাইরে কোনো ট্যানজেন্ট থাকে, হ্যাঁ, আর এখানে যদি ট্রায়াঙ্গেল, অল্টারনেট অ্যাঙ্গেলের থিওরাম অ্যাকচুয়ালি, এই অ্যাঙ্গেলটা যদি এক্স হয়, ঠিক এইটাও এক্স হবে। ঠিক, এটা কিন্তু পরিধিতে থাকতে হবে, মানে সার্কামফারেন্সে থাকতে হবে, সেন্টারে নয় কিন্তু এই পয়েন্টটা, মানে এই পয়েন্টটা। তাহলে আমি এখানে কি করে নিলাম, একটা এক্সট্রা আমি নিজে থেকে এঁকে নিলাম অ্যাকচুয়ালি, তাহলে ওই থিওরামটা কমপ্লিট হয়ে গেল। যে এই থিওরামটা আমি বললাম যে এখানে যদি আমি এই পয়েন্টটা এখানে এ দিয়ে দিই, তাহলে এটা 38 যদি হয়, এটা যদি 38 হয় এক্সটার্নাল অ্যাঙ্গেল স্পর্শকের সাথে, তাহলে এটাও আমার 38। এটা যদি 38 হয়, তাহলে আমরা জানি যে এটা তো পরিধিস্থ কোণ বা সার্কামফারেন্স হলো, তাহলে ঠিক ভেতরের দিকেরটা ডাবল হবে, তাহলে ভেতরের দিকেরটা 38 এর ডাবল 76 হবে। আর পুরোটা কত? পুরোটা উল্টো দিকেরটা জানতে চেয়েছে, ঠিক উল্টোটা। 360 থেকে তাহলে 76 মাইনাস করে দেবো, তারপর 284 হয়ে গেল এই প্রশ্নের আনসার, 284, মানে অপশন 4। এইটা করো 15 নম্বর, 15 নম্বর না 14 নম্বর করবো, তারপর 15 যাবো। 14, কোয়েশ্চেন নাম্বার 14। তোমরা খাতা পেন নিয়ে বসেছো তো? হ্যাঁ স্যার। কেউ শুয়ে দেখছো এরকম কেউ আছে? কারণ রানা একদিন কিন্তু বসে বসে অঙ্ক করছিল, দেখছিলাম আমি, ভুল করে ভিডিও অন হয়ে গেছিল, দেখলাম বসে অঙ্ক করছে। আচ্ছা, আমাকে বসেই করতে হবে না, আমি তো বেড রেস্ট। ও আচ্ছা, তোমার তো ইয়ে সমস্যা হয়েছিল, আমি তো ব্যাপারটা বলে গিয়েছিলাম। তোমার এমনি শরীর ঠিক আছে তো? আচ্ছা, ওই 38 স্যার। সেলাইগুলো কেটে দিয়ে কিন্তু ওটা তো টাইম লাগে গো, 3-4 মাস না? নর্মাল হতে 6 মাস লাগে। দেখো
প্রশ্নে কি বলা হলো, দ্য অ্যাভারেজ অফ 20 মেম্বার্স কিভাবে করলে বলো? ওটাকে স্যার Multiply. 20 করেছি 240 হচ্ছে, প্রথম 12 11 হচ্ছে 132, 7 10 হচ্ছে 70, এবার এই দুটো যোগ করে 240 থেকে বাদ দিলেই তো 38 বেরোচ্ছে। একটা হলো অ্যাভারেজ 12, তার মানে 240 করলে 11টার হচ্ছে তোমার না কত, 12টা, প্রথম 12টার হচ্ছে 11, তার মানে 12 11 132 হয়ে গেল। তারপরে পরের 7খানা নাম্বার, এটা আমি 10 পেলাম, মানে 270, এটা হলো 770, মানে হলো 202 হয়ে গেল। এটা 240 থেকে 202 বিয়োগ করলে আমি 38 পেলাম। এছাড়াও এখানে যদি ডেটা গন্ডগোল থাকতো না, তো 12 multiply থেকে করতে বাদ অসুবিধা দিয়ে হতো। হ্যাঁ, 12 ওইটা থেকে করতে যত হবে। ওইভাবে করলে তাড়াতাড়ি হবে। যদি ডেটা একটু গন্ডগোল থাকতো, যে পয়েন্ট বা মাল্টিপ্লাই করতে সমস্যা হতো, তখন কিন্তু ব্যাপারটা ঝামেলা হবে। এটা আমি অনেকবারই বলেছি, দেখো যে ধরলাম যে 20 জনের জন্য আমি 12টা করে প্রত্যেকের জন্য চকলেট এনেছি। প্রথম 12 জনকে আমি 11টা করে চকলেট দিলাম, মানে আমি একটা করে বাঁচালাম। তাহলে একটা করে বাঁচালে 12 ইন্টু 1, মানে আমার টোটাল 12খানা বাঁচলো। 12টা করে পাওয়ার কথা ছিল, 11টা দিয়েছি। তারপরে নেক্সট 7 জনকে আমি 10টা করে দিয়েছি, তার মানে আমি 2টো করে বাঁচিয়েছি। 12টা পাওয়ার কথা ছিল, তাহলে 2টো করে বাঁচালে 7 দুগুণে আমার 14 বাঁচলো। তাহলে প্রথমেরটাই আমার বাঁচলো 12, পরেরটাই 14, তার মানে টোটাল আমার 26 বাঁচলো। তো বাকি যে পড়ে রইলো আরো একজন, সে তারও 12টা পাওয়ার কথা ছিল, আর এদিকে আমি সেভিংস করেছি 26টা, এই 26 অ্যাড করে দিলাম 38। যেটা আমার সেভ হলো, বাকিদের থেকে আমি যেটা বাঁচিয়ে রাখলাম, ওই আরেকজন ব্যক্তি যে 12 পাওয়ার কথা ছিল, 12টা তো পেলোই, প্লাস এক্সট্রা আরো 26টা পেয়ে গেল, তার মানে 38 হয়ে গেল। চলে আসি কোয়েশ্চেন নাম্বার 15। অপশন 2 দুটো অপশন হলো। আচ্ছা দেখো, যে কোনো লাইনের ইকুয়েশন আমরা জানি y ইকুয়ালস টু mx প্লাস c। m মানে কি? m হচ্ছে আমার অপশন স্লোপ। 3 হবে। স্লোপ হবে। দুটো এইখানে আমরা m এর ভ্যালু বসিয়ে দিই, তাহলে -3/7x প্লাস c। এবার এই স্টেপ থেকে অনেকে অঙ্ক করে ফেলতে পারে, কিরকম ভাবে? স্যার এক্স এর সামনে আমার 3 কোফিসিয়েন্ট আছে, 3 কোফিসিয়েন্ট তো সবগুলোতেই আছে, করা গেল না। এবার এই 7টা যখন এখানে কর্নার মাল্টিপ্লাই করবো, ওয়াই এর সামনে আমার 7 আছে, ওয়াই এর সামনে সবগুলোতেই আমার 7 আছে, তার মানে এখানে আমাকে সি বার করতেই হবে। আর সি বার করব কিভাবে? এই অঙ্কের জন্য অ্যাকচুয়ালি, অন্যান্য অঙ্কের ক্ষেত্রে অপশন টেস্টে এখানেই অঙ্ক হয়ে যায়, যে এর সামনে আমার, আমি যদি সাইড চেঞ্জও করি, তাহলে দেখো কি হচ্ছে, 7y প্লাস 3x ইকুয়ালস টু সি। তাহলে আমার স্যার এক্স অ্যান্ড ওয়াই এর সামনে প্লাস থাকছে, তাহলে এক্স অ্যান্ড ওয়াই এর সামনে প্লাস থাকা অপশন এইটা, দ্যাট মিনস বাকি দুটো অপশন আমি এলিমিনেট করতে পারলাম। এইটা দিয়ে কাজ চলে যায়, ম্যাক্সিমাম অঙ্ক হয়ে যায় এটা দিয়ে। এবার সি এর ভ্যালুর জন্য আমাকে দুটো জায়গায় বসাতে হবে এক্স অ্যান্ড ওয়াই, 5 এবং 2, -2। এক্স এর ভ্যালু 5 বসাও, তাহলে 3 5 15, আর ওয়াই এর ভ্যালু -2 বসাও, তাহলে -14, -14। তাহলে আমি সি এর ভ্যালু পেয়ে গেলাম 1। তার মানে অপশন সি হলো এই প্রশ্নের উত্তর। এক্স অ্যান্ড ওয়াই এর ভ্যালু এখানে বসিয়ে দিয়ে আমি সি এর ভ্যালু পেয়ে গেলাম, এখানে বসিয়ে দিলাম। চলে যাই, এখানে আর কিছু অঙ্ক আছে, কনসেন্ট্রিক সাইকেল, ডায়ামিটার। চলো হ্যাঁ, 13 নম্বরটা দেখছি, কোয়েশ্চেন নাম্বার 13। স্যার 24। 24, কারেক্ট।
দেখো, দুটো সমকেন্দ্রিক বৃত্ত মানে দুটো বৃত্তের কেন্দ্র এক কেন্দ্রীয় বৃত্তের, যাদের ডায়ামিটার দেয়া রয়েছে। ডায়ামিটার যদি 30 হয় তাহলে এটার রেডিয়াস হলো 15। 24। আর আরেকটি রেডিয়াস হলো তোমার কত দেয়া রয়েছে, ডায়ামিটার 18 মানে রেডিয়াস হলো 9। তাহলে আমি এই যে কোয়েশ্চেনে জানতে কি চেয়েছে, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য কর্ড, সেই জ্যা বা সেই লাইনের লেন্থ বার করো যেটা ছোট সার্কেলের ট্যানজেন্ট হবে, মানে ছোট সার্কেলকে টাচ করে বেরোবে, এবং বড় সার্কেলের একটা কর্ড হবে। তাহলে আমি এই অবধি আগে ও অবধি লেন্থ বার করলাম। তো আমার এখানে আমরা ট্রিপলেট ইউজ করলাম, ট্রিপলেট ইউজ করো, এটা হলো 12। তাহলে এইটুকু লেন্থ যদি আমার 12 হয় তাহলে পুরো লেন্থটা আমার হলো 24। চলে আসি এই পেজে, মোটামুটি হয়ে গেল, পরবর্তী পেজে চলে আসি। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 19। So 72. 72। 72। এটা অপশন টেস্টে করা ভালো এই অঙ্ক। যদি তুমি এলসিএম করে করতে চাও করতে পারো, যে এই চারটের স্যার এলসিএম করলাম, তো এলসিএম করে আমার প্রথমে 72 আসছে 72। তার মানে মিনিমাম 72 তো হবেই, হয় 72 নাহলে 144। তাহলে এদের মধ্যে কোনটা 13 দিয়ে ভাগ করলে আমার 7 আসছে, তাহলে এটাকে 13 দিয়ে ভাগ করো। তাহলে 144 কে আমি যদি 13 দিয়ে ডিভাইড করি, 13 একে 13, তো আমার পড়ে রইলো 14, মানে 13 একে 13 যদি করি তাহলে আমার হচ্ছে 143 এক রিমাইন্ডার আসছে। তার মানে এইটা আমার বাদ চলে গেল। তো প্রথমে এলসিএম করলাম, 4টে নাম্বার দিয়ে ডিভিজিবল হবে এমন একটি সংখ্যা এলসিএম করলাম, 72 হলো। তার মানে আনসার 72 এর মাল্টিপল হবে। তাহলে আমার 72 মিনিমাম মাল্টিপল হতে গেলে এই অপশন বাদ, তাহলে পড়ে রইলো আমার 72। 20 নাম্বারের জাস্ট আমাকে বলো, আর দিয়ে ফর্মুলাটা বললেই হবে বাস। The distance between the center of two circle of radii এত এত, দুটো সার্কেলের মধ্যে রেডিয়াস দূরত্ব দেওয়া রয়েছে এরকম। দুটো রেডিয়াস দেওয়া রয়েছে আর তাদের মধ্যে দূরত্ব দেওয়া আছে। PQ is the direct common tangent, the length of PQ, তাহলে স্যার ডাইরেক্ট একটু আগে common। যে ফর্মুলাটা ইউজ হলো সেটাই তো হবে, L = D * R1 root minus under R1 minus R2 ওইটাই হবে তো। ডিস্টেন্স স্কোয়ার মাইনাস R1 মাইনাস। হ্যাঁ, তাহলে লেন্থ হলো ডিস্টেন্স স্কোয়ার মাইনাস R1 মাইনাস R2 তার হোল স্কোয়ার। এটা ভুলে যেও না, ওটা যদি হয় তাহলে প্লাস, ট্রান্সভার্স হলে প্লাস, এটা হলে মাইনাস। আর দুটো একে অপরকে টাচ করে থাকলে ফর্মুলাটি ডাইরেক্ট বলতে পারবে যে ডাইরেক্ট কমন টেনজেন্টের ফর্মুলা কি হয়? দুটো একে অপরকে টাচ করে থাকলে 2 root under R1 R2, 2 root R1 under R1 R2। হ্যাঁ, এগুলো মনে রাখবে, নইলে বার করতে গেলে 2-3 সেকেন্ড করে নষ্ট হয়ে যাবে। আর যদি একে অপরকে টাচ করে থাকে তাহলে ট্রান্সভার্স কমন টেনজেন্ট কিন্তু পাওয়া যায় না, ট্রান্সভার্স কমন পাওয়া যায় না। আচ্ছা, একটা প্রশ্ন বলো, যে দুটো সার্কেলের মধ্যে ম্যাক্সিমাম কতগুলো ট্যানজেন্ট থাকতে পারে? দুটো সার্কেলের মধ্যে ম্যাক্সিমাম কতগুলো ট্যানজেন্ট থাকতে পারে? ম্যাক্সিমাম তিনটে। না, 4টে। দেখো আমি বলে দিচ্ছি, এই হলো, আর একটু দূরে করি, এই যে কোনো দুটো, আমি এখানে কোনো মেনশন করে দিই, ম্যাক্সিমাম যেহেতু বলা হয়েছে তাহলে আমার দুটো ট্রান্সভার্স, দুটো ট্রান্সভার্স দুটো কমন। দুটো কম, তাহলে 4টে হ্যাঁ, ম্যাক্সিমাম থাকতে 4টে। পারে। আচ্ছা, এটা দেখো তো কি বলে 21 নম্বরেরটা। কিছু বুঝতে পারা গেল? বুঝতে পারলে?
A number when হ্যাঁ হতে পারে দেখা দত্ত a number when divided by 3 leaves remainder 1 ওকে 3 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 1 হলো when the quotient একদম সাকসেসিভই আছে অ্যাকচুয়ালি কোন একটি নাম্বার when divided by 3 leaves remainder 1 when the quotient is divided by 2 it leaves remainder এটাও 1 তাহলে আমাকে প্রথমে নাম্বারটা বার করে নিতে হবে মনে পড়ে নাম্বার বার করব কিভাবে এই দুটোর মাল্টিপ্লাই করেছিলাম 3 2 6 এবার কর্নার মাল্টিপ্লাই 3 1 3 আর ডান দিকেরটা 1 যোগ তার মানে এখানে 4 তার মানে 6 দিয়ে ভাগ করে রিমাইন্ডার কত আসবে आंसर হয়ে গেল 4 তোমরা কিন্তু রেসপন্স করবে যে স্যার এই জিনিসটা আরেকবার বলুন এই জিনিসটা ভুলে গিয়েছি বা রিভিশন দেওয়া আরেকবার বলুন কারণ মনে পড়লো নাহলে আমি বলে দিচ্ছি ধরো তোমাকে এরকম বলা হলো যে কোন একটি নাম্বার 7 দিয়ে ডিভাইড করে 7 দিয়ে ডিভাইড করে 2 রিমাইন্ডার এলো আবার যে ভাগফলটা থাকলো ভাগফল বলছি সেই ভাগফলটিকে আবার যদি আবার 4 দিয়ে ভাগ করা হয় সাপোজ তোমার 1 রিমাইন্ডার হলো তাহলে তোমাকে বলা হলো যে এরকম কতগুলো নাম্বার হবে মাল্টিপল এরকম নাম্বার হয় তাহলে মিনিমাম নাম্বার বার করো তাহলে মিনিমাম নাম্বার বার করার ফর্মুলা কি হচ্ছে মিনিমাম বার করব আমি তো এই দুটোর মাল্টিপ্লাই করো তাহলে 4 7 28 মাল্টিপ্লাই করে দিলাম এবার বাকি কাজ হচ্ছে এইটার সাথে এটা গুণ করো এটা গুণ আর ডান দিকেরটা প্লাস 7 1 কে 7 প্লাস 2 9 তার মানে এই 28 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 9 আসবে 9 আসবে আর মিনিমাম নাম্বার যদি চাই তাহলে এই দুটো যোগ করে দিতে হবে। তার মানে মিনিমাম যদি নাম্বার চাইতো তাহলে বলতাম 37 ডিটেলসটা কি বলতে হবে কি এক্সপ্লেন করলে আমি করে দিচ্ছি দেখো আমি একটা নাম্বার আমি এমনি ট্র্যাডিশনালি বলে দিই যে কোন একটা নাম্বার রয়েছে সাপোজ এরকম বলতে কি চাইছে যে কোন একটি নাম্বার এই নাম্বারটিকে যদি আমি ডিভাইড করে 3 তাহলে 1 রিমাইন্ডার এলো এখানে একটা সাপোজ কোসেন্ট x এলো এবার ওই x কে আবার যদি আমি 2 দিয়ে ভাগ করি না কত দিয়ে ডিভাইডেড বাই 2 তাহলে এখানে রিমাইন্ডার 1 আসবে তাহলে মিনিমাম নাম্বার কত তাহলে আমি এখানে এই ভাগফলটা তো জানি না দ্বিতীয়টা তুমি যে কোনো একটা ভাগফল ধরে শুরু করতে পারো কেউ 2 ধরতে পারো 3 ধরতে পারো 4 ধরতে পারো কোনো প্রবলেম নেই কেউ 1 ধরতে পারো তাহলে আমি যেহেতু মিনিমাম নাম্বার বার করতে চাই তাহলে এখানে 1 ধরে নাও তাহলে এখানে 1 হলে 2 1 2 প্লাস 1 তার মানে x এর ভ্যালু 3 হলো এই তিনটা এখানে গেল 3 3 are 9 প্লাস 1 মানে n এর ভ্যালু 10 পেয়ে গেলাম তাহলে n যদি 10 পেয়ে যায় এটাকে 6 দিয়ে ভাগ করলে আমার ভাগশেষ কত হবে 4 1 কে 6 ভাগশেষ 4 এই হচ্ছে আমার ট্র্যাডিশনাল জায়গাটা চলে আসি এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 22 এরটা দেখেই বুঝতে পারলে ভালো 2 आंसर হবে নাম্বার 2 22 এর 2 কিন্তু অপশন দেখতে মানে অপশন বি বলছে আচ্ছা আচ্ছা ঠিক হ্যাঁ 99/100 99/100 ব্যাপারটা বুঝতে পারছো সবাই নিচেরটা দেখো এটা দেখলেই বুঝতে পারা যাবে যে স্যার 1 স্কয়ার ইনটু 2 স্কয়ার আছে 1 স্কয়ার মানে 1 কিন্তু উপরে 3 এর গ্যাপ তারপরেরটা দেখো নাহলে নিচেরটা তারপরে ডেটা এই 2 স্কয়ার মানে 4 3 স্কয়ার মানে 9 আর এই দুটোর মধ্যে গ্যাপ কত আছে উপরে 5 লেখা রয়েছে যখনই এরকম সিরিজ হতো আমরা এলাবোরেটলি করেছি যখন আমরা এক্সপ্লেইন করেছি যে স্যার পাশের গুলো কেটে যাচ্ছে আর তখন এই টাইপের অঙ্কগুলোকে কি করতে হয় যে ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম নিতে হয় হ্যাঁ তো 3/1 এখানে ফার্স্ট টার্ম তাহলে 1 মানে এটাকে আমরা ফার্স্ট টার্ম কোনটাকে দেখবো স্যার এইটাকে 1 বা 1/1 বলতে পারি 1/1 মাইনাস লাস্ট টার্ম হচ্ছে এইটা 1/10 কি না 100 সরি 100 আছে 10 স্কয়ার মানে 100 মাইনাস করে দিলে আমি 1 মাইনাস 1/10 100 মানে 99/100 এটা একটু ভেঙে তোমরা যদি বুঝতে না পারো ক্লাস খাতায় করবে আমি তবুও দুটো লাইন বলে দিচ্ছি যদি মনে হয় যে করতে চাইছো করো দেখো এরকম এটাকে ভাঙলে না 3/1 ইন্টু 4 তার মানে এটাকে 1/1 মাইনাস 1/4 করা যায় চেক করে দেখে নাও যে লসাগু হচ্ছে 4 4 মাইনাস 1 মানে 3/4ই এলো তার মানে 3/1 ইন্টু 4 তাহলে এই জিনিসটাই অ্যাকচুয়ালি এইটা তারপরেরটা আবার 1/4 মাইনাস 1/9 হবে এই 4 কেটে যাবে ধরো পরেরটা আমি যদি করতাম তাহলে এটা হতো 1/4 মাইনাস 1/9
আর এই ফোর কেটে যেত, পড়ে থাকতো 1/9। আমি যদি দুটো টার্ম বলতাম, এরকম ভাবে সবগুলো কেটে যাবে। আশা করি বুঝতে পেরেছো, কারণ তোমরা হ্যাঁ স্যার। আমি কোনো ব্যাচ হবে না যে এই অঙ্ক হ্যাঁ, আমি করাইনি। বুঝেছি। একটু অ্যারিথমেটিকের অঙ্ক করা যাক। এখানেও আছে, আচ্ছা এখানে 26 নম্বর একটা অঙ্ক করে তারপর ওখানে যাচ্ছে। কি করতে হবে বলো তো, আইডিয়া আসছে? 2x প্লাস 5 সমান 0 করে x এর ভ্যালুটা বার করে বসিয়ে দিলে। এক্স এর ভ্যালু বাস বাস, বসিয়ে দিতে হবে, ঠিক তাই। যে 2x প্লাস 5 এইটার ভ্যালু 0 ধরলে x এর ভ্যালু আমি -5/2 -5/2 এইখানে বসিয়ে দেবো, এখানে বসিয়ে দেবো। কিন্তু সেটাও তো খুব ছোট হচ্ছে না, করতে হবে অ্যাকচুয়ালি। তখন করো দেখি তাহলে। এখানে আমি যদি বসিয়ে দিই তাহলে খুব তবুও একটা ছোট হলো না। তার মানে 8 ইন্টু -5/2 মানে 125/8 মাইনাস, এটা কেটে গেল, -125 থাকলো। তারপর প্লাস 12 ইন্টু এক্স স্কোয়ার মানে 25/4, তার মানে 3×25 = 75। তাহলে এটা হলো -125 প্লাস 75। তারপরে 14 ইন্টু এক্স, 14 ইন্টু এক্স, এক্স মানে 5/2, 2 দিয়ে কাটলাম, 7 হলো 5 7 35 -35। আর একটা থাকলো কি, প্লাস 17। তাহলে কেমন যেন হলো গো, অপশানে তো মানে মাইনাসের হচ্ছে না পরিমাণ এখানে। তো অনেক বেশি হয়ে গেল, -160 আর প্লাসে হলো 92। অপশন গুলোর মধ্যে তো কিছুই নেই। তোমরা একবার বসাও তো দেখি। তো 25, এটা মনে হয় প্লাস হবে। এই, না না, এখানে যদি মাইনাস হতো না, এইখানে মাইনাস হতো, 14 সামনে যদি মাইনাস হতো, 14 সামনে মাইনাস হলে অপশন চলে আসবে, এইটা প্লাস হয়ে যেত। আর এটা প্লাস হয়ে গেলেই আমি 110 আর 127 পেয়ে যেতাম। তাহলে -125 প্লাস 127, তার মানে আমার আনসার তখন +2 হতো। তখন আনসার এটা হতো। তার মানে এখানে ডেটাতে মানে একটু ভুল আছে, এটা মাইনাস, এটা হবে -14। 27 নম্বর। আমি কিন্তু স্পিডে করছি, 100 খানা অঙ্ক করা কিন্তু টাইম সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে যদি ধীরে ধীরে করি। আর যদি কারোর অসুবিধা হয়, 3 4 জন যেমন পুরো সাইলেন্ট আছো, আমি বুঝতে পারছি না এরা আদৌ বুঝতে পারছো কিনা। না, কি ব্যাপার, কিছু বলছো না? স্যার এটা আরেকবার একটু বলবেন? হ্যাঁ বলে দিচ্ছি, দেখো। ধরো স্যার কোনো একটা নিয়মটাই আমি ঠিক অ্যালজেব্রা, হ্যাঁ নিয়মটাই বলে দিচ্ছি। অ্যালজেব্রার কোনো যদি টার্ম হয়, বলা হলো ধরো যে আমি বললাম একটা সংখ্যা আছে x² - 5x + 6, এইটাকে তুমি x-3 দিয়ে ভাগ করো আর দিয়ে বলো যে রিমাইন্ডার কত হবে। তো আমি এখানে ভাগ করব, তখন x-3 দিয়ে ভাগ করলে আমি দেখব যে ভাগটা মিলে যাচ্ছে কিনা, আর যদি মিলে না যায় তাহলে রিমাইন্ডার কত থাকছে। এর দুটো নিয়ম। যদি ছোটবেলার মতো করে ভাবি তাহলে এটা কি করতে হয়, এটাকে ফ্যাক্টর হচ্ছে কিনা দেখলাম। তাহলে আমি দেখলাম x-3 আর x-2, আর নিচে আমি x-3 দিয়ে ভাগ করতে বলছি, তার মানে আমার কাটাকুটি চলে গেল। কাটাকুটি চলে যাওয়া মানে আমার রিমাইন্ডার হলো 0। তার মানে কি হলো, যে এই সংখ্যাটিকে এটা দিয়ে ভাগ করলে ভাগ হয়ে যাবে, মানে ডিভিজিবল হয়ে যাবে, মানে নিচে কিছু থাকবে না, রিমাইন্ডার 0। এটা আমরা ট্র্যাডিশনালি বুঝলাম। এবার আমি এটাকে এরকম ভাবে যদি লিখি যে f(x), এই সংখ্যা x² - 5x + 6, এইটাকে x-3 দিয়ে ভাগ করলে আমার রিমাইন্ডার কত হবে আমি চেক করবো। এবার কিভাবে, তখন কি হয়, যেটা দিয়ে ভাগ করতে বলা হয়েছে সেইটাকে 0 ধরতে হয়, ধরলাম এটা ভাগ করে, তার মানে x এর ভ্যালু 3। এই x এর ভ্যালু এখানে 3 বসিয়ে দিলেই যেটা আসবে সেটাই হবে রিমাইন্ডার।
এবার এক্স এর ভ্যালু এখানে 3 বসিয়ে 3 স্কোয়ার মানে 9 মাইনাস 3 5 15 প্লাস 6, তাহলে আমি দেখলাম 15 মাইনাস 15, তার মানে রিমাইন্ডার 0। তাহলে এই এফএক্স, এই সংখ্যাটি, এই যেটা দেয়া রয়েছে, এইটাকে এটা দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত হবে? রিমাইন্ডার হলো 0। কিভাবে বার করব? যেটা দিয়ে ডিভাইড করতে বলা হচ্ছে সেটাকে 0 লিখবো, দিয়ে আমি এক্স বসাবো, এক্স এর ভ্যালু গুলো এখানে বসিয়ে দেবো। সেম ভাবে এখানে অঙ্কটিতে দেখো, প্রশ্নে বলা হয়েছে এফ এক্স ইকুয়ালস টু দিস, আমি কোনটা দিয়ে ডিভাইড করতে চাই? 2x প্লাস 5 দিয়ে। তার মানে যেটা দিয়ে ডিভাইড করতে চাই সেইটাকে আমি 0 ধরবো, তার মানে 2x প্লাস 5 কে আমি 0 লিখবো। তাহলে 2x প্লাস 5 কে আমি যদি 0 লিখি, তাহলে x এর ভ্যালু হলো -5/2। এই -5/2 যেটা পেলাম, এবার আমি এখানে বসিয়ে দিলেই যে রেজাল্টটা আসবে সেটাই। তাহলে আমি এখানে দেখি 8x³ আছে, প্লাস 12x স্কোয়ার, মাইনাস 14x, আমি কোয়েশ্চেনটাকে এডিট করেছি, প্লাস 17। x এর ভ্যালু বসাবো, x ইন্টু মাইনাস 125/8 প্লাস 12 ইন্টু 25/4 মাইনাস 14 ইন্টু হলো -14 ইন্টু -5/2 মানে প্লাস 5/2 প্লাস 17। এবার সিম ক্যান্সেল আউট করলাম, এটা 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 করলাম 3 পেলাম, এটা করলাম 7 পেলাম, তাহলে এটা হলো আমার 125, এটা পেলাম আমি 3 25 75, এটা হলো আমার 5 7 35, পেলাম আমি 17, এইগুলো অ্যাড করে পেলাম 127 প্লাস -125, মানে ওভারঅল আমার 2 পড়ে, তার মানে এটাই হলো রিমাইন্ডার। দেখো তো বোঝা গেল কি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, চলে আসি কোয়েশ্চেন নাম্বার কত বললাম, 32 করো। স্যার 27 বললেন তো। ও 27, 27টা করো। 45। যাদের হয়ে গেছে তারা 32-এরটা করো, যারা এখনো পড়োনি ওটা একটু পড়ে নাও, কারণ আমি বোঝাচ্ছিলাম তো। এটার একটা ডাইরেক্ট ফর্মুলা আছে না, দুটো কর্ড একে অপরকে যে পয়েন্টে টাচ করবে, হাফ ইন্টু কোণ এওসি প্লাস কোণ বিওডি বিওডি। এই দুটোর হাফ ডাইরেক্ট ফর্মুলা। দেখো আমি বলি, দুটো কর্ড আছে, এরকম একটা সার্কেলের দুটো কর্ড এ বি এন্ড সিডি, দুটো কর্ড। এটা ধরো আমি এটা একটা ড্র করলাম, এই একটা ড্র করলাম, আমি একটু নিচে করি কারণ এটা সেন্টার দিয়ে পাস হবে। তাহলে এই হলো এ বি, আর একটা হলো সি ডি, এই দুটো যে পয়েন্টে মিট করছে তার নাম হলো পি। সেন্টার হচ্ছে, প্রশ্নে বলা হলো ও, এই হচ্ছে একটি পয়েন্ট ও। প্রশ্নে এ ও ডি বিডিপি বিডিপি এইটার ভ্যালু বার করতে বলেছে। আমি ভুল বললাম, এটা পি আছে, এটা ও আছে, অ্যাঙ্গেল গুলো লিখি, এই একটা অ্যাঙ্গেল হচ্ছে এওসি আর একটা বিওডি, আচ্ছা এওসি আর একটা হলো বিওডি, এই হলো ও পয়েন্ট। দেখো এওসি দেয়া আছে না, আমি একটা লাইন এক্সটেন্ড করব, আমি নিজে থেকে একটা লাইন বানাবো, বানাতে গেলে এই অ্যাঙ্গেলটা জুড়ে দিলাম। তাহলে এবার আমি কার্সর দিয়ে দেখাচ্ছি, দেখো যে এওসি যা হবে, এওসি এই অ্যাঙ্গেলটা দেয়া রয়েছে, তো এটা তো কেন্দ্রস্থ কোণ এওসি, তাহলে এটা যদি 50 হয় তাহলে ঠিক উল্টো দিকেরটা কত হবে? 25 হবে না? হাফ হবে না কেন্দ্রস্থ কোণ, 25। এটা হাফ হবে 25, হ্যাঁ স্যার। তাহলে এটা পেলাম আমি 25। সেম ভাবে বিওডি প্রশ্নে দেয়া আছে, বিওডি যদি 40 হয়
বিওডি যদি 40 হয় তাহলে আমি এখানে আরেকটা লাইন ড্র করে দিতাম, তাহলে এখানে কোনটাকে ড্র করব যাতে আমার কেন্দ্রস্থ কোণ আর পরিদেশস্থ কোণ লাগবে কোনটা, এটা দরকার। তাহলে এইটা ড্র করেছি, আর একটা আমি বিডি ড্র এটাকে করলে draw হয়ে করি। যাবে। এইটা লাগবে না, এটা দেখো এইটা আছে ঠিক এর উল্টো দিকে। এটা যদি 40 হয় তাহলে এদিকেরটা আমার হলো 20, লাগবে না ড্র করতে, এটা দিয়ে হয়ে গেল। তাহলে এটা আমার হয়ে গেল 20। এবার এই দুটো ছবিকে আমি একটু আলাদা করে এঁকে নিচ্ছি। এখানে এ ডি ছিল, আর এইরকম ভাবে আমি ছবিটা আঁকলাম। এটা এ অ্যাঙ্গেল পেয়ে গেলাম 20, ডি অ্যাঙ্গেল পেয়ে গেছি আমি 25। এটা যদি 20 আর এটা যদি 25 হয় তাহলে এইটা তো আমার বহিস্থ কোণ, এই অ্যাঙ্গেলটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, বহিস্থ কোণ কোনো একটি ত্রিভুজের। তাহলে বহিস্থ কোণ এই দুটোর যোগফল হবে 20 + 25 45। এই অ্যাঙ্গেলটি, এটা আমার পি ছিল আর এখানে আমার বি ছিল। প্রশ্নে বিপিডি জানতে চেয়েছে, বিপিডি জানতে চেয়েছে। এই প্রশ্নটা প্রচুর রিপিট হয়েছে, তো তাই জন্য আমরা কি করি, যে অ্যাঙ্গেলটা দুটো দেয়া রয়েছে এই দুটো অ্যাঙ্গেলকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে এদিকেরটা পাওয়া যায়। তার মানে একটা হচ্ছে তোমার 50 আর একটা হচ্ছে 40, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করো 45। অপশনে 45 যদি না থাকে তাহলে ভাববে যে উল্টো দিকেরটা জানতে চেয়েছে, কারণ এইটা যদি বিপিডি হয় ঠিক তো কখনো কখনো আবার এই দিকেরটাও জানতে চাইতে পারে, যে এপিসি, এপিসিও জানতে পারতে পারে। তাহলে এটা সেম হলো। আবার কখনো কখনো চালাকি করে এই বিপিসিও জানতে চাইতে পারে, তখন 180 থেকে বিয়োগ করে দিতে হয়, মাইনাস করে দিতে হয়। কোয়েশ্চেন নম্বর 28। ডেটা দেখে বুঝতে পারছো এটা কি নাম্বার? সেটা কার তিন বলছে? বছর। স্কোয়ার রয়েছে 1131 1031 স্কোয়ার, 10-এর স্কোয়ার আর 10-এর কিউব না 11 কিউব 10 হচ্ছে। 10 কিউব আর 11 কিউব, হ্যাঁ, সংখ্যা দেখেই বোঝা গেল যে 3 আমার বছর হয়ে গেল ডাইরেক্ট। দেখে নিতে হবে 10% এটা কম্পাউন্ডেড অ্যানুয়ালি আছে কিনা। যাই হোক, এটা আমরা আলোচনা করে দিই কি বলছে। প্র্যাকটিস করতে করতে এগুলো আইডিয়া চলে আসবে, জানো এই যে আমরা ছোটবেলায় যখন না আমরা যখন ইংরেজি ফিংরেজি পড়তাম, প্র্যাকটিস ইংরেজির কথা বলছি, ওই এরর কারেকশন গুলো তখন তো একটা ট্রেন্ড ছিল, এখন তোমাদের একটু চেঞ্জ হয়েছে। আহ, তখন ওই আই ওয়ার ইফ ইফ দেখলাম মানে কোথায় ওয়ার আছে খুঁজছি, ইফ আই ওয়ার এ ব্যাট, তখনকার কথা বলছি। এরকম এই ডেটা আছে মানে আমি এখানে দেখে নিলাম যে কম্পাউন্ডেড অ্যানুয়ালি আছে কিনা আর 10% আছে কিনা, থাকলে আমার হয়ে গেল এত। যদি কম্পাউন্ডেড হাফ ইয়ারলি থাকতো তখন আমরা এটাকে অন্যভাবে ভাবতাম বা চিন্তা করতাম, বা অন্য কোনো রেট থাকলে। এগুলো কমন যেহেতু তাই জন্য বলছি, তার জন্য প্র্যাকটিস করতে হবে। তোমরা তো একটু রিল্যাক্সে থাকছো, যাই হোক অন্যান্য সাবজেক্ট পড়তে হচ্ছে হয়তো। কোয়েশ্চেন নাম্বার 29। ফোর অপশন। হুম, হলো কি সবার এটা? দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি অ্যাট দ্য রেট অফ 8, 9, 72, যেটুকুটা দেবে স্যার 72% দেবে, তাই না? 8 × 9 যদি করি তাহলে 72%। এবার আর কিছু চেঞ্জ করেনি, শুধু রেটটা জানতে চাইছে। তাহলে আমরা R1 × T1, মানে এখানে একটু 5 করে দিলাম, মানে অ্যাকচুয়ালি এরকম বলছি R1 T1 ইকুয়ালস টু R2 T2। আমার তো ইন্টারেস্টের পরিমাণ ইকুয়াল বলেছে, যে দ্য সেম অ্যামাউন্ট ইন্টারেস্ট ক্যান বি রিসিভ। তো ইন্টারেস্ট তো কার উপর হয়, প্রিন্সিপাল তো চেঞ্জ হয়নি। তাহলে R1 T1, তাহলে 8, 9, 72/5 ইকুয়ালস টু R 72/5, 5, 14, 70, মানে অপশন ডি হয়ে গেল। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ Yes, sir. কোয়েশ্চেন নাম্বার 30।
কে কিভাবে করছে বলতো? কোনো একজন ব্যক্তি টোটাল 2400 টাকার ওয়েট কিনেছে, 1/3 5% প্রফিট করলো, বাকি যে 2/3 ওটাতে কত পার্সেন্ট প্রফিট করলে ওর ওভারঅল 10% হবে? তাহলে এই 2400 টাকে কি কাজে লাগিয়েছো কেউ? লাগাচ্ছো? এই 2400 কোনো কাজেই লাগবে না। লাগালে লাগাতে পারো যে স্যার 1/3 মানে আমি করলাম 800 টাকা, 2/3 মানে এটা কোনো কাজেরই নেই ওটা। তো করো, তারপর বলছি আমি। করলে বলো। কিছু তো বলো, কিভাবে করছো সেটা বললেও হবে। স্যার 2 এসছে অ্যান্সার। অপশন এ তো কিভাবে করলে বলো তো? 2400টা ধরেই করেছি। হ্যাঁ, তাহলে 2400 যদি ধরি, তাহলে 1/3 যদি করি, তাহলে 800 টাকার জিনিস, 800 টাকাতে জিনিস হলো। তাহলে এই যে 800 টাকার জিনিসের এটার বিক্রয় মূল্য কত? এসপি 5% যদি লাভ করতে চায়, তাহলে 800 105%, 800 108 মানে 840 টাকায় বিক্রি করলো, 5% লাভে বিক্রি করলো। বাকি থাকলো কি 2/3। আমি টোটাল কি চাইছি? টোটাল 2400 টাকা। এসপি আমি ওভারঅল 10% গেইন করতে চাইছি। তাহলে 2400 টাকা টোটাল মালের উপর যদি আমি 10% লাভ করতে চাই, তার মানে 110% বিক্রি করতে হবে। 110% মানে আমার 12.5। 2640। হম। তার মানে টোটাল জিনিসটা আমাকে কত টাকায় বিক্রি করতে হবে? 110% লাভ করতে গেলে আমাকে 2640 টাকায় বিক্রি করতে হবে। তার মধ্যে আমার 840 টাকা উঠে গেছে, তাই না? তাহলে এই 840 টাকা যদি উঠে গিয়ে থাকে, সেই 840 টাকা আমার যদি 2/3, 2/3 মানে কত টাকায় তুলবো? 2/3 অফ 2400, দ্যাট মিনস 1600 টাকায়। 1600 টাকায় আমাকে বাকি টাকাটা তুলতে হবে। 1600 টাকার মালে আমি কত টাকা তুলবো? 840 টাকা উঠেছে মাত্র। তাহলে বাকি আমার আছে আর 1800 টাকা। 1800। তাহলে এই 1800 টাকা তুলতে হবে আমাকে 1600 টাকা থেকে। তার মানে আমাকে 200 টাকা লাভ করতে হবে 1600 টাকায়। তাহলে 100 টাকায় বার করবো, বাস পার্সেন্টেজ পেয়ে যাবো। এটা একটা প্রসেস হলো যেটা তোমরা করলে। তবে দেখো, প্রশ্নে বলছি যে 1/3 ও কত 5% লাভ করলো, তাহলে 1/3 ও 5% লাভ, 5% লাভ। বাকি থাকলো 2/3, তার উপর x% লাভ ধরে নিলাম, দিয়ে ওভারঅল 10% লাভ। এই এক্স এর ভ্যালু বার করো, আনসার চলে আসে। সিম্পল। দেখো 1/3 5% প্রফিট, বাকি 2/3 কত পার্সেন্ট প্রফিট সেটা জানতে চেয়েছে, দিয়ে ওভারঅল জানতে চাইছি এক অংশ। এক অংশ মানে পুরোটা এক, কেউ চাইলে এক লিখতে পারো এখানে। এক অংশের উপর 10% লাভ। তাহলে এখানে আমার হলো 5/3, তাহলে 2/3x ইকুয়ালস টু 10 মাইনাস 5/3, তার মানে 50 45/3। এই নিচের 3 এই নিচের 3 কাটলাম, তাহলে এক্স এর ভ্যালু দেখো 45/2, দেখ 22.5 হচ্ছে যে বাবু। ও আমি এটা ভুল বিয়োগ করেছি, এটা 25 আছে, 12.5%। দেখো তো বোঝা গেল কি এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কি খুব জোরে নিঃশ্বাস ফেললে যে কি ব্যাপার গো কেউ? বুঝতে পারছো না তার মানে কি? একটু হ্যাঁ স্যার বুঝেছি। স্পিড কি স্লো করবো? এটা- একটু স্পিড কি কমাবো নাকি? বলো তো, মতামত দাও। আমি অ্যাকচুয়ালি ওরকম ভাবে তোমাদের করিনি তো ক্লাস। যেমন আমি যেমন গ্রুপ সি করে নিচ্ছি, ধরে নিচ্ছি কিছু জানি না বা অল্প স্বল্প জানি। এবার তোমাদেরটা আমি ধরে নিচ্ছি তোমাদের মোটামুটি রেডি আছে, একটু একটু টাচ করলে হয়ে যাবে, এই জন্য আমি একটু স্পিডে যাচ্ছি। একটু স্পিডটা মনে হয়তো বেশি স্পিড হয়ে যাচ্ছে কিনা সেটা তোমরাই বলবে। না স্যার ঠিক আছে। না স্যার ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে। স্যার ঠিক আছে। হুম, ঠিক আছে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 31।
আচ্ছা, কি করতে হবে বলতো, যখন সেম রিমাইন্ডার বলা থাকবে আর রিমাইন্ডার দেয়া থাকবে না, 4 অ্যান্সার হবে। 4 হুম। হবে। তাহলে অ্যাকচুয়াল কাজ হচ্ছে যে এদের মধ্যে ডিফারেন্স গুলো বার করবো, ডিফারেন্স গুলো বার করে difference হিসেব করলে হয়ে যাবে, ঠিক তাই না? তাই তো করেছো বোধহয়। হ্যাঁ, ডিফারেন্স বার করে ডিফারেন্স HCF। বের করে হিসেব করেছি। ঠিক আছে, তাহলে আর এখানে আলাদা কিছু কাজ নেই আমার, তোমরা একটু করে নিতে পারলে। আচ্ছা, 32 নম্বরেরটা। 1 হবে কি? তো 1 1 হবে। কারেক্ট। এক এইটা কেমন হলো, লগ 10 1, তার মানে লগ 10 2 হতো, তাই তো নাকি? 2 ডিগ্রি হ্যাঁ, হতো লগ 10 টা 10 মনে 2। হয়। হ্যাঁ, এবার বাকিদের একটু বলি যে লগ দিয়ে যখন কোনো কিছু লেখা হয় না, লগ এ প্লাস লগ বি, তখন আমরা এটাকে কি লিখতে পারি জানো? লগ দিয়ে এ ইন্টু বি লিখতে পারি, এই প্লাসটাই উঠে যাবে দুটোকে একসাথে রাখলে। দুটোকে যদি একসাথে রাখি তাই লগটাই উঠে যাবে। তাহলে আমি যদি ধরে নিচ্ছি যে এখানে ট্যান এ ট্যান টু, মানে ট্যান 1 আছে, ট্যান 2 আছে, ট্যান 3 আছে, এরকম আছে, তার মানে আমি যদি যোগটা তুলতে চাই তাহলে লগ লিখে এমনি কাজের জন্য আমি ব্র্যাকেট দিচ্ছি কাজ চালানোর জন্য। তার মানে এরকম আছে tan 1 ইন্টু tan 2 ইন্টু tan 3, এরকম আছে ডট 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 ডট। আমার তো এরকম মনে হচ্ছে না। আচ্ছা, লগ ওয়ে tan 1 মধ্যে 99, তাহলে এখানে আমার কেটে গিয়ে কি হবে? তাহলে স্যার তো লগ লগ 1 1, সমান 0 হয়ে যাবে। হ্যাঁ লগ 1 আসবে না সবগুলো, দেখো এখানে tan 89ও আসবে। tan 89 মানে tan 89 কে আমি যদি 90 - 1 করি তাহলে cot 1 আসবে, আর cot 1 tan 1 কাটলো। সেম ভাবে তার আগে cot 2 tan 2 কাটবে, সবগুলো কেটে এখানে 1 পড়ে থাকবে। আর log 1 মানে আমাদের ভ্যালু হচ্ছে 0, log 1 0। হ্যাঁ, ওই tan 45 এর ভ্যালুটাকেই জাস্ট বলে দিয়েছি, তার আগে লগটাকে আর ভাবিনি। মানে এই জিনিসটা হয়তো কেউ খেয়াল করনি হতে পারে। আচ্ছা, তাহলে এটা আমার হয়ে গেল আনসার 0। আচ্ছা, করে ফেলো এবার 33। এবার 3টে 4টে জাম জাম করে করাবো, মোটামুটি কত দূর অব্দি যাওয়া যায় দেখি। আচ্ছা, একটা জিনিস শুধু বলে রাখি যে কট অফ মাইনাস থিটা, কট অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কট অফ মাইনাস থিটা যদি হয় তাহলে তার ভ্যালু মাইনাস কট থিটা হয়, মাইনাস কট থিটা। তো কট অফ সামথিং আছে, তার মানে মাইনাস কট 5 5/4 আছে, দেওয়া রয়েছে এখানে। আর 5 পাই/4 মানে আবার এভাবে ভাঙা যায়। 5 পাই/4 মানে দেখো যে পাই প্লাস পাই/4, তার মানে 5 পাই/4। তার মানে অ্যাকচুয়ালি আছে কি মাইনাস কট 5 পাই/4, তার মানে মাইনাস কট পাই প্লাস পাই মানে 180, পাই/4 180 প্লাস 45, তার মানে এটা আমার মাইনাস এর ভ্যালু দেওয়া রয়েছে ইকুয়াল টু এক্স। আচ্ছা, তার মানে এটা 180-র মাল্টিপল আছে, তাহলে 180-র মাল্টিপল থাকলে কট কটই থাকে, চেঞ্জ হয় না। এখানে যদি 90 ডিগ্রির মানে 90 ডিগ্রি থাকতো বা 90-র মাল্টিপল থাকতো তাহলে আমার হুম তাহলে এটা আমার -1 হয়ে গেল, মানে মাইনাস কট পাই/4 ইকুয়াল টু এক্স। পাই/4 মানে 45 ডিগ্রি, আর 45 মানে আমার -1 ইকুয়াল টু হলো এক্স, তার মানে এক্স এর ভ্যালু আমি পেয়ে গেলাম -1। এগুলো একটু একটু করে ছাড়ি, এবার ছেড়ে ছেড়ে যায়। এটা দেখি কি বলে 37 একটা, বড় বড় গুলো দেখছি।
স্যার এখানে সাবট্রাক্ট 3 টাইমস মাই এজ, এই ব্যাপারটার মানেটা ঠিক বুঝতে পারলাম না। বলছি দেখো, প্রশ্নে কি বলা হলো যে কোন একজন ব্যক্তিকে তার বয়স বলতে বলা হলো। হিজ রিপ্লাই ওয়াজ, বলছে আমার এজ ইজ, টেক মাই এজ, 18 না আমার যা এজ নেবে তার সঙ্গে 3 বছর যোগ করো, মাল্টিপ্লাই ইট বাই 3, 3 দিয়ে গুণ করো। এরপর দেন সাবট্রাক্ট 3 টাইমস অফ মাই এজ। এবার আমার এজ যদি এক্স ধরে থাকি, তাহলে সেখান থেকে বিয়োগ করো যে 3 টাইমস অফ মাই এজ, আমার এজের 3 গুণ বিয়োগ করো। করে দিলাম। না, এখানে লিখছে যে সাবট্রাক্ট 3 টাইমস মাই 3 এজ। x minus 3 হবে তো। হ্যাঁ, 3 এক মিনিট দ্বারা, দেন সাবট্রাক্ট 3 টাইমস মাই এজ 3 ইয়ার্স এগো, 3 বছর আগে যেটা হবে সেইটা বিয়োগ করো। তার মানে এটা 3 বছর আগে এটা হবে। তারপর ইউ উইল নো হাউ ওল্ড আই এম, তাহলে তুমি বুঝতে পারবে যে আমার বয়স কত। হোয়াট ইজ দ্য এজ অফ দ্য পার্সন, তার মানে এই এজটাই হলো তার বর্তমান বয়স। আচ্ছা দেখো প্রশ্নে আবার বলি, প্রথম থেকে বললে আবার দেখো, বললে আমার যা এজ আছে, যদি এখন বর্তমান এজ আমার এক্স হয়, তাহলে তার সাথে 3 যোগ করে 3 গুণ করো, তারপর সেখান থেকে 3 ইন্টু এক্স মাইনাস 3 করো, যে যেটা পাবে সেটাই আমার বর্তমান এজ, মানে সেটা অ্যাকচুয়ালি এক্স। তাহলে এবার মাল্টিপ্লাই করো, 3 ইন্টু এক্স 3x, 3x কেটে যাবে, এখানে 9 আর এখানে +9 মানে 18, তাহলে এটা কেটে গেল, তাহলে 9 + 9 = এক্স। 18 হয়েছে না? হ্যাঁ স্যার, হ্যাঁ 18। স্যার। এবার বড়তে দম নেই, চলে যায় একটু একটু জাম্প করে করে। এটা একটা করি, 42-এরটা করে আজকে আবার ছাড়বো, 50টা 42 আর 43 করবো। এটা করো 42-এরটা, সময় নাও, পড়ো, তারপর বলছি। স্যার অপশন 3, 3150। 3150। হ্যাঁ
3150 এলো। দেখো প্রশ্নে কি বলা হলো, বাকিরা 40,000 টাকা আছে, এই টাকা নিয়ে বিজনেস করতে নামবে। এ এন্ড বি এন্ড সি কিভাবে কন্ট্রিবিউট করবে, বলছে হাফ দেবে এ, আর বাকি হাফ যেটা আছে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে, না টোটাল 4 ভাগ যদি করি, আমি ধরে নিলাম যদি টোটাল 4 টাকার যদি বিজনেস হয়, তাহলে 4 টাকা যদি বিজনেস হয়, তাহলে প্রশ্নে কি বলা হলো যে 1/2 2 ইউনিট দিল এ, এ আদার হাফ বাকি যেটা থাকলো এটা 1:1 এ গেল, তার মানে 2:1:1 হল কন্ট্রিবিউশন, বাকি হাফ দুজনের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গেল। প্রশ্নে বলা হলো যে 40,000 টাকার মধ্যে যে ম্যানেজার appoint manager to agree to pay 10% of the gross profit. ওকে, কে আসবে? ডি আরেকজন আসবে, না ডি ডি আরেকজন আসবে যে 10% নিয়ে নেবে ম্যানেজ করার জন্য। The appoint manager 10% of the gross profit. B and C also paid each their of 5% করে 5% করে 5% 10% চলে গেল thereof before distribution of the profit their capital. Find the share of B out of এত। ভেঙে করতে চাইছি না, এইটা না করে মানে ওরকম ভাবে ভাঙতে চাইছি না যে টোটাল 10% চলে গেল মানে 2600 টাকা, 10% বাদ দিলাম 12,1260 টাকা হলো, আবার 5% 630 টাকা হলো, আবার সি গেল 630 টাকা হলো, দিয়ে ওই টাকাটা বাদ দিয়ে আমি পড়ে থাকলো 1000 সামথিং, ওইটাকে আবার দিয়ে ডিস্ট্রিবিউশন করে ওভাবে করতে চাইছি না। ওভাবে করেছো কি না অন্য কোনো ভাবে করেছো? হ্যাঁ স্যার ওইভাবেই করেছি, ভেঙেই করেছি। আচ্ছা, আমি যদি বি কে টাকা ডি কে টাকা না দিতাম, ডি কে যদি টাকা না দিতাম মানে 10% সবাই পেয়ে যেত, আমি পরে ব্যাক করে ডি কে দিয়ে দেবো। এবার 5% আরো দিতে হবে, মানে আমি যদি ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিই তাহলে এফেক্টেড হলো কে? ডি 10% কম পেলো, মানে বি এর থেকে আমি এটাকে এক কাজ করলাম, এটাকে 200 ধরলাম, এটা আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই। তাহলে বি এর কাছে এই ডি এর 10%টা ঢুকে আছে, তাহলে একের 10% হলো আমার 0.1, তাহলে ফেরত দিতে হবে, এখান থেকে ফেরত দিয়ে দিলাম। এবার 5% যদি আমি বি কে না দিই তাহলে এ তার মানে কার কাছে ঢুকেছে? এর কাছে ঢুকে আছে, তাহলে এই 5% এর কাছ থেকে তুলবো, 5×2 = 10, 10% মানে এখান থেকে আমি 0.1 আগে তুলে নেবো, মানে একে দিয়ে দেবো, তার মানে 1 ইউনিট পড়ে থাকছে, তার মানে 1 ইউনিট বি 1/, তাহলে এ পাবে 1, বি পাবে তাহলে 1 ইউনিট, সিম্পল 1 ইউনিট, তাহলে 1/4 এক্সট্রা 5%। না এভাবে ঝামেলা হয়ে যাচ্ছে তো, এক্সট্রা 5% 1260 টাকা, 1/4 ইন্টু যদি করি 12600, 4 দিয়ে ভাগ করে দিলে তো হয়ে যাবে। 4 3 3 4 2 12, 4 15 60 হয়ে যাচ্ছে। দেখো আবার আমি এক্সপ্লেন করে দিচ্ছি, হয়ে যাচ্ছে, ঝামেলাই মিটে গেল। ধরে নিচ্ছি যে পুরো টাকাটা আমি এইভাবে ডিস্ট্রিবিউট করে দিলাম, যারা যে অনুপাতে টাকা দিয়েছিল সেই অনুপাতে আমি টাকাটা ওদের দিয়ে দিলাম। তাতে কি ঘটলো? ডি এর টাকাটাও বি এর কাছে ঢুকে গেল, ডি যে 10% টাকাটা পেত ওই টাকাটাও সবার কাছে অল্প অল্প করে ঢুকলো, 10% করে আমি ব্যাক নিয়ে নিলাম। তাহলে একের যদি আমি 10% ব্যাক নিই, একের 10% মানে 0.1 আমি বি এর কাছ থেকে তুলে নিলাম ডি কে দেবো বলে, তাই জন্য মাইনাস করলাম। এবার 5% করে এক্সট্রা আরো বি এর পাওয়ার কথা ছিল, বি এন্ড সি এর, আমি সি এর হিসেব করছি না, কারণ ওকে 5% দিতেই পারি আমি, এর থেকে নিয়ে দিতে পারি, এর থেকে নিয়ে সি পাবে আর এর থেকে নিয়ে বি পাবে, অনলি বি এর যেহেতু হিসেব করছি আমি, তাহলে এর থেকে 5% আমি ব্যাক করালাম। তাহলে 2 এর আমি যদি 5% ব্যাক করাই, তার মানে আমার সেম ভাবে
ওই 2-এর 5% ব্যাক করানো মানে আবার 0.1 আবার ফেরত দিয়ে দিলাম। এবার তাহলে ওভারঅল কি হলো, এটা ডি কে দিয়েছিলাম, এই 0.1টা ডি কে দিয়েছিলাম, আর এখানে 0.1টা এর কাছ থেকে আমি ফেরত নিলাম, কারণ আমি প্রথমেই না বুঝে সুঝে দিয়ে ফেলেছিলাম, তাই ব্যাক নিয়ে আসলাম, দিয়ে বি কে দিলাম। তাহলে বি এর ওভারঅল অ্যাডজাস্ট করার পর এই টাকাটা ডি এর জন্য চলে গিয়েছিল, এর থেকে ব্যাক পেলো এত, তাহলে ওভারঅল এই দুটো ভ্যানিশ হয়ে গেল। ব্যালেন্স এখন টাকা কত, 1 ইউনিট, টোটাল 4 ইউনিটের মধ্যে, তাহলে 4 ইউনিটের মধ্যে 1 ইউনিট হলে এত টাকার মধ্যে কত টাকা পাবে, 3150। এই টাইপের অঙ্ক তো আমি তোমাদের অনেকবার করিয়েছি, যে কিছু টাকা বিজনেস ম্যানেজমেন্টের জন্য দিয়ে দিল, ওই টাকাটাকে এবার ব্যাক করিয়ে দাও, ব্যাক করিয়ে দিলে অঙ্কর ক্যালকুলেশন খুব ছোট হয়ে যাবে। ধরো আমি বলছি, আমি আর একটা এক্সাম্পল বলছি, ধরো আমি এমনি যে এ বি এন্ড সি সাপোজ কোন একটি বিজনেসে 2:3:5 অনুপাতে ডিস্ট্রিবিউট করেছে। আমার পূর্ব নির্ধারিত শর্ত ছিল যে বি তার কাজে যোগ দিলে 10% এক্সট্রা নেবে, আর সি সাপোজ বললো যে আমি আমার 12% আমি এক্সট্রা নেব। সাপোজ এর কোনো একটি টাকা এক্স টাকা দেয়া রয়েছে, বলা হলো যে টোটাল প্রফিট কত, বলো এক্স এর ভ্যালু আমি কিছু একটা 1200, 1400, 1500 যাই হোক। তো আমি কি করব, কোনো শর্ত না মেনে আগে সবাইকে ফেরত দিয়ে দিলাম, টাকা দিয়ে দিলাম যে অনুপাতে তারা কন্ট্রিবিউট করেছিল। এবার যেহেতু বি এর 10% এক্সট্রা পাওয়ার কথা ছিল, ওই টাকাটা তো এর কাছে ঢুকে আছে, কারণ এর হিসেব দেওয়া আছে, তাহলে এর থেকে ফেরত নিতে হবে। তাহলে এর 10% আমি যদি ফেরত নিই, তাহলে 2-এর 10% মানে 20%, 0.2 ফেরত নেব। আবার এর কাছে আবার 12% ঢুকে আছে সি এর 12% মানে 0.24 ফেরত নেব, দিয়ে ওভারঅল কত পড়ে থাকলো বি এর কাছে সেটা আমি বলতে পারি। এটা ফেরত দিয়ে দিলাম, ফেরত যদি দিয়ে দিই তাহলে এর কাছে পড়ে রইলো কত, 2 ইউনিট থেকে এইগুলো বাদ দিয়ে দিলাম, 0.2 বি এর জন্য আর 0.24 সি এর জন্য, বাদ দিয়ে যেটা পড়ে থাকলো সেটার সঙ্গে এটাকে ট্যালি করব, টোটাল ইউনিট পেয়ে যাবো। এই হচ্ছে নিয়ম। আদারওয়াইজ এখানে টাইম খেয়ে নেবে, যদি ওই 10% বার করো দিয়ে 5% বার করো, অনেক টাইম নষ্ট হবে। দেখ আজকে এটুকুই থাকলো, আমি প্রায় 50টা অঙ্কের কাছাকাছি করে দিলাম, 50টা তোমাদের থাকলো, কিন্তু এরকম নয় যে স্যার পেছন দিকের গুলো অঙ্কগুলো কঠিন, নাহলে আমি করে দেবো, তোমরা আগে ট্রাই তো করো। এখানেও কিন্তু অ্যারিথমেটিক আর এগুলো আছে। আজকে এটুকুই থাক, 43 এরটা পরবর্তী একটু করে দিন। 43 এরটা দেখো, 43 এরটা 43 এরটা কারোর মনে পড়ছে কিছু, এটার একটা ডাইরেক্ট ফর্মুলা আছে। স্যার ওটা তো cos 20, তারপর cos 40 প্লাস 20 আর 40 মাইনাস 20। কারেক্ট, দেখো ঠিক তাই। কোন একটা ফর্মুলাতে যদি এরকম হয় যে cos বাই সাইন যাই থাক, সাইন 6 থিটা আছে, আর এদিকে আছে cos 60 মাইনাস থিটা, আর তার সাথে মাল্টিপ্লাই আছে cos 60 প্লাস থিটা, এইরকম যদি থাকে তার একটা ফর্মুলা হয়। কি বললাম আবার দেখো, থিটা থাকবে একবার 60 থেকে বিয়োগ করে থিটা থাকবে, আর একবার 60 থেকে প্লাস করে ফর্মুলাতে থাকবে। এই তিনটে যদি মাল্টিপ্লাই অবস্থায় থাকে তাহলে তার ফর্মুলা হয়ে যায় 1/4 1/4 cos থিটা হবে, cos 3 থিটা। 3 থিটা। এবার এটাকে সাজাও, দেখো এবার গিভেন কোয়েশ্চেনে দেওয়া রয়েছে, এইটাকে আমি যদি cos 20 লিখলাম, এদিকে লিখলাম cos 40 লিখলাম, এদিকে লিখলাম cos 80 লিখলাম, তাহলে এটা দেখো থিটা হলো, এটা 60 মাইনাস থিটা, আর এটা 60 প্লাস থিটা, এটা কত 60 মাইনাস 20, আর এটা হলো 60 প্লাস 20। এইটুকুর ভ্যালু, এই তিনটের প্রোডাক্টের ভ্যালু তাহলে 1/4 ইন্টু cos 3 ইন্টু থিটা, থিটা মানে 20, তার মানে 1/4 cos 60 ডিগ্রি, তার মানে 1/4 cos 60 মানে কত 1 হয়ে গেল 1/2 এটা 1/2, তার মানে 1/8 পেয়ে গেলাম এইটুকুর ভ্যালু। আর প্লাস এক্সট্রা আর একটা ডেটা ছিল, সেটা হচ্ছে cos 60 ডিগ্রি, এর সাথে মাল্টিপ্লাই করে দিলাম, সেটা cos 60 মানে 1/2 আমি মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে ওভারঅল আনসার হয়ে গেল +16। তাহলে এটা cos দিয়েও হয়, এটা সাইন দিয়েও হয়, এটা cos দিয়েও এটা লেখা যায়, আবার সাইন দিয়েও লেখা যায়। এখানে কি মনে আছে সব ফর্মুলা গুলো?
স্যার সাইন দিয়ে কি সেম ফর্মুলা? কারেক্ট, সাইন দিয়েও সেম ফর্মুলা। কট দিয়ে যদি থাকে তাহলে এটা 3/4 1/4টা আর হবে না। 1/4টা যদি কট দিয়ে থাকে তাহলে হবে না। বাকি ফর্মুলা গুলো যদি কারোর মনে থাকে তো বলো, নাহলে আমি লিখে দিচ্ছি সবগুলো একসাথে। একটু লিখে বাকি বলো, বলো। সাইন দিয়ে হচ্ছে 1/4 sin 3 থিটা, হ্যাঁ কারেক্ট। আর কসের ক্ষেত্রে হচ্ছে 1/4 cos 3 থিটা, আর tan এর হচ্ছে tan 3 থিটা, আর কটেরটা মনে নেই। রানা তোমার মনে নেই? স্যার খাতাটা নেই। আচ্ছা আমি লিখে দিচ্ছি, দাঁড়াও একটা ব্ল্যাঙ্ক পেজ বার করি, তাহলে আমি একবারে সবাই লিখে নাও। প্র্যাকটিস সেট গুলোতেই এগুলো আসে টপিকস, তো মাঝে মধ্যে খুব সচরাচর দেখা যায় না, যখন আসবে তখন ওর টাইম নষ্ট হবে। আমি একটু ব্ল্যাঙ্ক, স্ক্রিন হয়তো কালো হয়ে গেছে, এবার দেখো তো স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, তাহলে আমি লেখাটা স্টার্ট করব। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। দেখো না, যে আচ্ছা। যখনই এইরকম ফরম্যাটে থাকবে, দুটো আমি প্লাস দিয়ে লিখছি, প্রোডাক্ট দিয়েও লিখছি। দেখো, সাইন থিটা ইন্টু সাইন 60 মাইনাস থিটা ইন্টু সাইন 60 প্লাস থিটা, এই ফরম্যাটের ভ্যালু হচ্ছে 1/4 সাইন 3 থিটা। 1 নম্বর। 2 নম্বর, এটা কস এর ক্ষেত্রেও কস থিটা cos 60 মাইনাস থিটা ইন্টু cos 60 প্লাস থিটা, এরও ভ্যালু হলো 1/4 cos 3 থিটা। 3 নম্বর, tan থিটা, tan আর tan থিটা ইন্টু tan 60 মাইনাস থিটা ইন্টু tan 60 প্লাস থিটা, এর ভ্যালু হলো, এখানে শুধু 1/4টা থাকবে না, দ্যাট মিনস tan 3 থিটা। লেখা হয়ে গেলে বলবে, পেজ পরের পেজে চলে যাও। হ্যাঁ স্যার হয়ে গেছে। হয়েছে সবার? হ্যাঁ স্যার। হুম। স্যার লেখো, তারপরে লেখো cos স্কয়ার থিটা, এবার প্লাস দিয়ে যদি থাকে 4 নম্বর। 4 নম্বর, cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার, একটু উপরের দিকে কালিটা পড়ছে না কেন, cos স্কয়ার 60 প্লাস থিটা, ও মাইনাস দিয়ে লিখবো, পরেরটা প্লাস দিয়ে লিখবো, অর্ডারটা তাহলে মেনটেন থাকবে। থিটা প্লাস cos স্কয়ার 60 প্লাস থিটা, এরকম যদি থাকে তাহলে তার ভ্যালু ডাইরেক্ট 3/2, ডাইরেক্ট 3/2। আর এটাই যদি আমার কিউব থাকে, কিউব দিয়েও লিখে নিচ্ছি। 5 নম্বর, cos কিউব থিটা, cos যখন কিউব থাকবে না, এখানে 120 থাকবে, 120 মাইনাস থিটা, cos কিউব 120 প্লাস থিটা। এটা দেখবে এইচএস এ না প্রুফ বলে, প্রুফ হিসেবে থাকবে, প্রুফ হিসেবে দেয়া থাকে। এটা ইকুয়ালস টু 3/4 ইন্টু cos 3a বা 3 থিটা। বাস হয়ে গেল 3টে ফর্মুলা। আরেকবার দেখাবেন স্ক্রিনটা? স্ক্রিনটা আমি একটু ছোট করছি, দেখো। স্ক্রিন শেয়ার করাই আছে, কিন্তু যদি ব্ল্যাক থাকে তো আলাদা ব্যাপার, আমি কিন্তু কিছু করিনি, কাটিনি। স্যার বলছি cos কিউব থিটা থাকলে ওটা কি ওখানটায় 120 থাকবে? 120 ডিগ্রি থাকবে, হ্যাঁ।
আরেকটি মাইনাস দিয়ে লিখি, দেখো এইগুলোর সিমিলার, সামনের পেজে যেগুলো লিখলাম এই তিনটের সিমিলার আরেকটি ফর্মুলা নিচে লিখছি, চার এখানে আছে, পরের পেজে লিখি। এখানে লিখছি এগুলোর সিমিলার আরেকটি ফর্মুলা হচ্ছে, শুধু সিম্বলের এদিক ওদিক, ট্যান থিটা মানে 4, 5, 6 নম্বর, ট্যান থিটা মাইনাস, দেখো ওখানে ট্যান দিয়ে আমরা প্রোডাক্ট লিখেছি, এবার ট্যান দিয়ে মাইনাস দিয়ে লিখছি, ট্যান 60 মাইনাস থিটা প্লাস ট্যান 60 প্লাস থিটা, এটা যদি থাকে তার ভ্যালু হচ্ছে 3 ট্যান থিটা, সরি 3 ট্যান 3 থিটা। সেম ভাবে এটা কট দিয়েও হতে পারে, কট থিটা মাইনাস কট 60 মাইনাস থিটা প্লাস কট 60 প্লাস থিটা, এই ফরম্যাটে যদি থাকে তাহলে এটা হয়ে যাবে 3 কট 3 থিটা। বাস এই কটাই আসে ইন জেনারেল। এই যে আমি 4 আর 5 নম্বরটা বললাম এই দুটো আসে না, বলে রেখে দিলাম, কোনোদিন কাজে লাগলে ইউজ করে নিতে পারো। এই 4 নম্বর আর 5 নম্বরটা কাজের না, বাকিগুলো প্লাস মাইনাস ফর্মে কাজে লাগে। হয়ে গেছে লেখা? তাহলে প্রায় দেখো 50টা অঙ্ক করে দিলাম, 50 অব্দি হয়ে গেল। আশা করবো যে তোমরা বাকি 50টা তোমরা মানডের মধ্যে কমপ্লিট করে নেবে। আমি কি বলি, তোমরা ওই 25টা করে না, জাস্ট টাইম ধরে 25টা, আমি ধরলাম 25 খানা করবো, 30 মিনিটে আমি ট্রাই করব। এবার যেগুলো পারলে না সেগুলো তো ক্লাসে ডিসকাস হবে বা গ্রুপে ডিসকাস হচ্ছেই, এরকম ভাবে পড়ো। আচ্ছা, আজকের মতো এটুকু থাকলো। থ্যাংক ইউ অল, গুড নাইট। থ্যাংক ইউ গুড নাইট স্যার। গুড নাইট। স্যার।